শুনছেন কহ গল্প। আজ শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প আংটি। গল্প পাঠে আপনাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান জিপু। শুরু করছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের আংটি। হীরার আংটির হীরাটা যখন আলগা হইয়া যায় তখন আর তাহা আঙুলে পড়িয়া বেড়ানো নিরাপদ নয়। হীরা অলক্ষিতে পড়িয়া হারাইয়া যাইতে পারে, বিষয়ী সাবধান। ক্ষেত্রমোহনের আংটির হীরা অনেকদিন আগেই হারাইয়া গিয়াছিল। শোকটা সে সহজেই কাটাইয়া উঠিতে পারিয়াছিল এবং ঝুটা পাথর দিয়া কাজ চালাইতেছিল। অপরিচিত কেহ হয়তো হঠাৎ দেখিয়া ভুল করিতে পারিত, কিন্তু অন্তরঙ্গদের মনে কোনো মোহ ছিল না। ক্ষেত্রমোহন যে একজন ভদ্রবেশী মিষ্টভাষী জুয়াচোর তাহা তাহার স্ত্রী চপলা জানিত। চপলার বয়স 22 বছর, রূপ ও যৌবন দুইই আছে, সন্তানাদি হয় নাই। তাহার রূপ যৌবনের মধ্যে একটা তীব্র তেজস্বিতা ছিল, চোখ ধাঁধানো উগ্র প্রগল্ভতা। 22 বছর বয়সে বাঙালি মেয়ের যৌবন সাধারণত থাকে না, যাহা থাকে তাহা পশ্চিম দিগন্তের অস্তরাগ। চপলার মধ্যে কিন্তু কোনো অভাবনীয় কারণে যৌবন টিকিয়া গিয়াছিল। তাহার মনের উপর যে নিগ্রহ হইয়াছিল তাহারই ফলে হয়তো এমনটা ঘটিয়াছিল। মনের সহজাত বৃত্তি ও সংস্কারগুলি যখন নিপীড়িত হইয়া অন্তর্মুখী হয় তখন তাহারা কোন পথে কোন রূপ ধরিয়া দেখা দিবে বলা দেবতারও অসাধ্য। ফ্রয়েড সাহেব এই অতল সমুদ্রে চাট গেয়ে খালাসির মতো পূরণ ফেলিতেছেন বটে, কিন্তু বাও মেলে না। ক্ষেত্রমোহন লোকটা নিরম্বু বদমায়েশ, মোহ সাহেবই করা ছিল তাহার পেশা। বড়লোকের সদ্য বয়প্রাপ্ত সন্তানদের অপ্সরালোকের দ্বার পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া ছিল তাহার জীবিকা, কিন্তু সে নিজের স্ত্রীকে ভালোবাসিত। বেহুশ মাতালের পকেট হইতে মানি ব্যাগ চুরি করিতে তাহার বাধিত না, কিন্তু সে নিজে মদ খাইত না এবং অন্য মকার সম্বন্ধেও তাহার একটা স্বাভাবিক নিস্পৃহতা ছিল। অপসর লোকের দ্বার পর্যন্ত গিয়া সে ফিরিয়া আসিত। শঙ্করাচার্য সত্যই বলিয়াছেন, এ সংসার অতীব বিচিত্র। চপলা যখন প্রথম স্বামীর চরিত্র জানিতে পারে তখন ভীত বিস্ময়ে একেবারে অভিভূত হইয়া পড়িয়াছিল। তারপর কিছুদিন কান্নাকাটির পালা চলিল। ক্ষেত্রমোহন সস্নেহ যত্ন করিয়া চপলাকে নিজের চারবাক নীতি বুঝাইয়া দিল। অতঃপর ক্রমে ক্রমে চপলা উদাসীন হইয়া পড়িয়াছিল, তাহার মনে আর মোহ ছিল না। ট্রাম ঘড়ঘড়িত সদর রাস্তার উপর একটি সরু বাড়ির দোতলায় গোটা দুই ঘর লইয়া ক্ষেত্রর বাসা। শয়নঘরের একটা জানালা সদর রাস্তার উপরেই, সেখানে দাঁড়াইলে পথের দৃশ্য দেখিবার কোনো অসুবিধা নাই। সেদিন বৈকালে চপলা সেই জানালা সম্মুখে দাঁড়াইয়া রাস্তার দিকে তাকাইয়াছিল। এমন সময় সিঁড়িতে জুতার শব্দ শুনিয়া ফিরিয়া দেখিল। উৎফুল্ল মুখে ক্ষেত্রমোহন ঘরে ঢুকিল। ক্ষেত্রের বয়স 30, সুশ্রী, চটপটে, বাকপটু। সে হাসিতে হাসিতে চপলার পাশে আসিয়া দাঁড়াইয়া বলিল, সব ঠিক করে ফেলেছি, আজ রাত্রিরেই, বুঝলে, গুদাম সাবার, মাল তসরুপাত। চপলা তাহার মুখের পানে চাহিয়া হাসিল, জল জলে চোখ, ঝলসানো হাসি। তাহার দাঁতগুলি যেন একরাশ হীরা, আলোয় ঝকমক করিয়া উঠিল। ক্ষেত্রের এই হাসি অভ্যাস হইয়া গিয়াছিল, তবু সে লোভ সামলাইতে পারিল না, একটা চুম্বন করিয়া ফেলিল।
বুকে হাত দিয়া তাহাকে একটু ঠেলিয়া দিয়া চপলা বলিল, কি হলো? চপলার কাছে ক্ষেত্রের কোনো কথাই গোপন ছিল না, বরং কেমন করিয়া কাহার নিকট হইতে টাকা ঠকাইয়া লইল, কাহাকে মাতাল করিয়া পকেট বুক হইতে নোট চুরি করিল, এসব কথা পুঙ্খানুপুঙ্খরূপে চপলার কাছে গল্প করিতে ভালোবাসিত। বেশ একটু আত্মপ্রসাদ অনুভব করিত। এখন সে জানালার গরাদ ধরিয়া সৎসাহে বলিতে আরম্ভ করিল, তোমাকে একদিন বলিনি, এক নতুন কাপ্তেন পাকড়েছি। বেশ হাসালো জমিদারের ছেলে, কলকাতায় ফুর্তি করতে এসেছে। নরেন চৌধুরী নাম। ফরে পুকুরে একটা বাসা ভাড়া নিয়ে একলা আছে। তাকে মাসখানেক ধরে খেলাচ্ছি। ছোড়ার বয়স বেশি নয়, 23-24, কিন্তু হলে কি হবে, এরই মধ্যে অনেক বুড়ো ওস্তাদের কান কেটে নিতে পারে। একেবারে একটি হরতেল ঘুঘু। এই দেখো না, 1 মাস ধরে তেল দিচ্ছি, এখনো একটি সিকি পয়সা বার করতে পারিনি। শালা মদ কিনবে, তাও আমার হাতে টাকা দেবে না, নিজে গিয়ে বোতল কিনে আনবে, নয়তো দারোয়ান বেটাকে পাঠাবে। তার থেকে 2 পয়সা বাঁচাবে, সে গুড়ে বালি। পড়ি মাতাল, কিন্তু মদের গ্লাস ছোবার আগে কি করে জানো? টাকা কড়ি, মায়ের হাতের আংটি পর্যন্ত দেরাজে বন্ধ করে চাবিটি শালা দারোয়ানের হাতে দিয়ে বলে, যাও মোচ করো। এই বলে তাকে একেবারে বাড়ির বার করে দেয়। তারপর আমার দিকে চেয়ে মুচকে মুচকে হাসতে থাকে। চন্ডাল বেটা ছেলে। চপলা মন দিয়ে শুনিতেছিল। এই আকস্মিক উত্তাপে সকৌতুকে হাসিয়া ফেলিল। বলিল, তবে যে বললে সব ঠিক করে ফেলেছি। ক্ষেত্র মুখের একটা বিরক্তিসূচক ভঙ্গি করিয়া বলিল, দেখলুম ও শালা পগেয়া বদমাইশকে সহজে ঘায়েল করা যাবে না, একেবারে ঘাড় মটকাতে হবে। আমারও রোগ চড়ে গেছে। আজ রাত্রে ঠিক করেছি ব্যাটার দেরাজ ফাঁক করব। এই দেখো, এই চাবি তৈরি করিয়েছি। বলিয়া পকেট হইতে কয়েকটি চকচকে চাবি বাহির করিয়া দেখাইল। চুরি করবে? হ্যাঁ, ঢের খোসামত করেছি, আর নয়। এবার 1 হাত ভানুমতির খেল দেখিয়ে দেব। টাকা করি বেটা দেরাজে বেশি রাখে না, কোথায় রাখে ভগবান জানে, কিন্তু একটা হীরের আংটি আছে। রাত্রে বেরোবার সময় সেটা দেরাজে বন্ধ করে রেখে যায়। সেইটির উপর তাক করেছি। উফ, কি হীরেটা মাইরি! চপলা, যদি দেখো চোখ ঝলসে যাবে। দাম 1000 টাকার 1 কানাকড়ি কম নয়। যদি 500 টাকাতেও ছাড়ি, কেষ্ট ছ্যাকরা লুফে নেবে। কিন্তু যদি ধরা পড়ো? সে ভয় নেই, বন্দোবস্ত সব পাকা করে রেখেছি। আজ 11টা থেকে 12টার মধ্যে ব্যাটা বেরুবে, সমস্ত রাত বাড়ি ফিরবে না। বিমনাভাবে ঈষৎ চিন্তা করিয়া বলিল, কোথায় যাবে কিছুতেই বললে না। হয়তো নটরাজ থিয়েটারের সৌদামিনীর কাছে, কিন্তু সৌদামিনী তো মেনা মিত্তিরের। যাকগে, যে চুলোই খুশি যাক। আসল কথা, 11টার পর বেটা বাড়ি থাকবে না, দারোয়ানটা বেরুবে, তার ব্যবস্থা করেছি। ব্যাস, গলির মোড়ে ওঁত পেতে থাকব। কর্তাও বাড়ি থেকে বেরুবেন, আর আমিও স্যুট করে গিয়ে ঢুকব। তারপর গুদাম সাবার, মাল তসরুপাত শালা লুটলিয়া। রাস্তার দিকে তাকাইয়া ক্ষেত্রে উচ্চ স্বরে হাসিয়া উঠিল, কিন্তু পরক্ষণেই বিড়ালের মতো লাফ দিয়া জানালার সম্মুখ হইতে সরিয়া আসিয়া চাপা গলায় বলিল, সরে এসো, সরে এসো, ওপাশের ফুটপাত দিয়ে যাচ্ছে। চপলা সরিল না, বলিল, কে? নরেন চৌধুরী, সরে এসো। কি দরকার?
আমাকে তো আর চেনে না। তা বটে। তারপর ঘরের ভেতরের অন্ধকার হইতে উকি মারিয়া উত্তেজিত কণ্ঠে বলিল, ওই দেখতে পাচ্ছ, ফর্সা মতন চেহারা, এই গিলে করা আদ্দির পাঞ্জাবি, হাতে হরিণের সিংহের ছড়ি, উনিই নরেন্দ্র চৌধুরী। হাতের আংটিটা দেখতে পাচ্ছ? পাচ্ছি। চপলা বাহিরের দিকে তাকাইয়া হাসিল। পরন্ত দিনের আলো তাহার মুখের উপর পড়িয়াছিল। মনে হইল যেন একরাশ হীরা ঝরিয়া পড়িল। হীরেটার দাম কত বললে? 1000 টাকা। ক্ষেত্র বিছানার উপর গিয়া বসিল। বেশিও হতে পারে। এবার তোমার ঝুমকো গড়িয়ে দেবই, বুঝেছ? ওই কেষ্ট স্যাকরাকে দিয়েই গড়িয়ে দেব। সস্তাই হবে। অনেকদিন তোমায় বলে রেখেছি। এবার রাস্তার দিকে দৃষ্টি নিবন্ধ রাখিয়াই চপলা বলিল, ক্ষেত্র জিজ্ঞাসা করিল, চলে গেছে না এখনো আছে? চপলার ঠোঁটের উপর একটা ক্ষণিক হাসি খেলিয়া গেল। ক্ষেত্র তাহা দেখিতে পাইল না। চপলা বলিল, মোড় পর্যন্ত গিয়ে আবার ফিরে আসছে। ফিরে আসছে? ক্ষেত্রের কপালে উৎকণ্ঠার ভ্রুকুটি দেখা গেল। তাই তো, আমার বাসার সন্ধান পেয়েছে নাকি? বেটা যেরকম কুচুটে শয়তান, তুমি সরে এসো, কে জানে। চপলা জানালা দিয়া গলা বাড়াইয়া রহিল। খানিক পরে সরিয়া আসিয়া বলিল, চলে গেছে। যাক, তাহলে বোধহয় এমনি ঘুরে বেড়াচ্ছিল। বলিয়া ক্ষেত্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিল। চপলা যেন অন্য মনস্কভাবে ক্ষেত্রর মুখের পানে তাকাইয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা, টাকার জন্য মানুষ সব করতে পারে না? ক্ষেত্র একগাল হাসিল। পারে না? টাকার জন্য পারে না এমন একটা মানুষ দেখাও তো দেখি। খুন, জখম, জাল, ফেরতবাজি, দুনিয়াটা চলছে তো ওই টাকার পেছনে। আর তাতে দোষেই বাকি। টাকা না হলে কারোর একদণ্ড চলে? আমি যে বেটার ঘাড় ভাঙতে যাচ্ছি, তার মধ্যে আমার অন্য স্বার্থও আছে। বেটা আমাকে বড় হয়রান করেছে, যেমন করে হোক ওই আংটিটি গাপ করবই। আলস্য ভরে দুহাত মাথার উপর তুলিয়া চপলা গা ভাঙিল। তারপর বলিল, যাই, চুল বাঁধিগে। রাত্রি 10:30টার সময় ক্ষেত্র গলির মোড়ে আড্ডা গাড়িল। ঠিক সম্মুখে ফরে পুকুরের রাস্তা পূর্ব পশ্চিমে চলিয়া গিয়াছে। গলির মুখ যেখানে গিয়া তাহার সহিত মিশিয়াছে, সেখানে একটা কাঠের আড়ত আছে। সেই আড়তে গা ঘেঁষিয়া দাঁড়াইলে সহজেই পথচারীর দৃষ্টি এড়ানো যায়। রাস্তায় গ্যাস কাছাকাছি নাই। এখান হইতে নরেন চৌধুরীর বাসার সদর বেশ দেখা যায়। বড়জোর 20 গজ। রাস্তার উপরেই দরজা। দরজা খুলিলে ভেতরের একটা ছোট গলি। গলির দুই ধারে দুইটি ঘর, রাস্তার উপরেই। বাহিরের দিকে জানালা আছে। ক্ষেত্র দেখিল পাশের একটা ঘরে আলো জ্বলিতেছে। এটাই আসল ঘর। ঘরে একটা সেক্রেটারিয়েট টেবিল আছে। সেই টেবিলের ডান দিকের দেরাজে ক্ষেত্র পকেটে হাত দিয়া দেখিল চাবি ঠিক আছে। সে মনে মনে হিসাব করিল, কাজ শেষ করিয়া বাহির হইয়া আসিতে মিনিট 10 বেশি সময় লাগিবে না। তাহার হাত নিষ্পিস করিতে লাগিল। একটা স্নায়বিক অধীরতা তাহার শরীরকে চঞ্চল করিয়া তুলিল। লোকটা কতক্ষণে বাড়ির বাহির হইবে। ক্ষেত্র বিড়ি ও দেশালায় বাহির করিল। বিড়িতে ফু দিয়া ঠোঁটে ধরিয়া দেশালায় জ্বালিতে গিয়া সে থামিয়া গেল।
না, কাজ নাই। গলিতে লোকজনের যাতায়াত বন্ধ হইয়া গিয়াছে বটে। না, কাজ নাই। গলিতে লোকজনের যাতায়াত বন্ধ হইয়া গিয়াছে বটে, কিন্তু গলির দুধারে বাড়ি। কে জানে যদি কেহ দেশালাইয়ের আলো দেখিতে পায়। ধূমপানের সরঞ্জাম ক্ষেত্র আবার পকেটে রাখিয়া দিল। হাতে ঘড়ি ছিল, চোখের খুব কাছে আনিয়া দেখিল 11টা বাজিতে 5 মিনিট। সময় হইয়া আসিতেছে। এমন সময় নরেন চৌধুরীর ঘরে বৈদ্যুতিক আলো নিভিয়া গেল। ক্ষেত্র নিঃশ্বাস বন্ধ করিয়া এক দৃষ্টে সদর দরজার পানে তাকাইয়া রহিল। তারপর আস্তে আস্তে নিঃশ্বাস ত্যাগ করিল। এইবার সদর দরজা খুলিয়া নরেন চৌধুরী বাহির হইয়া আসিল। ক্ষেত্র কাঠ গোলার দেয়ালে একেবারে বিজ্ঞাপনের পোস্টারের মতো সাটিয়া গেল। নরেন ফুটপাতে দাঁড়াইয়া সিগারেট ধরাইল। ক্ষেত্র সহস্র চক্ষু হইয়া দেখিল তাহার হাতে আংটি আছে কিনা। না, নাই। এবার সে ধীরে ধীরে চাপা নিঃশ্বাস ফেলিল। নরেন ছড়ি ঘুরাইতে ঘুরাইতে চলিয়া গেল। এইবার ক্ষেত্র অন্ধকারে দাঁত বাহির করিয়া হাসিল। নয়নের পরিপাটি সাজসজ্জা সে এক নজরে দেখিয়া লইয়াছিল। এইসব নিশাচর প্রজাপতির প্রতি তাহার মনে একটা অবজ্ঞাপূর্ণ ঘৃণার ভাব ছিল। সে মনে মনে বলিল, অভিসারে বেরুলেন, হ্যাঁ? কোনো একজন স্ত্রীলোক ইহাকে দহন করিয়া অন্ত সারশূন্য করিয়া শেষে ছোবরার মতো দূরে ফেলিয়া দিবে, ইহা ভাবিয়া সে মনে বড় তৃপ্তি পাইল। করুক, সোনার চাঁদকে একেবারে ন্যাংটা করিয়া ছাড়িয়া দিই। কিন্তু এদিকে দারোয়ানটা এখনো বাহির হইতেছে না কেন? খোটারটার আবার কি হইল? ভাং খাইয়া ঘুমাইয়া পড়ে নাই তো? আরো খানিকক্ষণ অপেক্ষা করিয়া ক্ষেত্র ঘড়ি দেখিল, 11:15। তাই তো, কি হইল? দারোয়ান আগে বাহির হইয়া যায় নাই তো? না, তাহা হইলে নরেন দরজায় তালা লাগাইয়া যাইত। তবে দারোয়ানটা কি সত্যি ঘুমাইয়া পড়িল? তাহাকে সরাইবার জন্য ক্ষেত্র এত মেহনত করিয়াছে। সার্কুলার রোডে ময়দা কলের বস্তিতে তারির আড্ডায় সন্ধান বলিয়া দিয়াছে। আর শেষে এই সময় খোট্টা দারোয়ান বাহির হইল। দরজার তালা লাগাইয়া পাগড়ি বাঁধিতে বাঁধিতে নাগরা ঠক ঠক করিয়া প্রস্থান করিল। এইবার সময় উপস্থিত। দারোয়ানের নাগরার শব্দ মিলাইয়া যাইবার পর ক্ষেত্র কাঠ গোলার ছায়া অন্ধকার হইতে বাহির হইয়া আসিল। পথ নিজন, বাধা বিপত্তির কোনো ভয় নাই। কিন্তু 2 পা অগ্রসর হইয়া ক্ষেত্র আবার ফিরিয়া আসিল। কাজ নাই, আরেকটু যাক। যদি দারোয়ানটা কিছু ভুলিয়া গিয়া থাকে, হয়তো আবার ফিরিয়া আসিবে। 10 মিনিট কাটিয়া গেল, দারোয়ান ফিরিল না। তখন ক্ষেত্র অন্ধকার হইতে বাহির হইল, বেশ স্বাভাবিক দ্রুত পদে, যেন নিজের বাড়িতে যাইতেছে এমন ভাবে। দরজার সম্মুখে গিয়া দাঁড়াইল। পকেট হইতে চাবির বাহির করিয়া বেশ শব্দ করিয়া দরজা খুলিল। তারপর ভেতরে প্রবেশ করিয়া দরজা ভেজাইয়া দিল। ক্ষেত্রর পকেটে একটা ছোট বৈদ্যুতিক টর্চ ছিল, সেটা এবার সে জ্বালিল। একবার চারিদিকে ফিরিয়া দেখিয়া লইল, তারপর বাঁদিকের দরজার উপর ফেলিল। দরজায় তালা লাগানো। ক্ষেত্র একটা চাবি বাছিয়া লইয়া তালায় পড়াইল। খুট করিয়া শব্দ হইল, তালা খুলিয়া গেল। টর্চের আলো নিবাইয়া ক্ষেত্র ঘরে ঢুকিল। ঘরে কোথায় কি আছে সবই তাহার জানা ছিল। সে অন্ধকারে হাতড়াইয়া গিয়া রাস্তার দিকের জানালাটা বন্ধ করিয়া দিল। তারপর
ঘরের দিকে ফিরিয়া টর্চ জ্বালিল। টর্চের আলো একটা টেবিলের উপর গিয়া পড়িল। টেবিলের উপর বিশেষ কিছু নাই, কাগজ চাপা, ব্লটিং প্যাড, দোয়াত, কলম। টেবিলের আশেপাশে 2-3টা চেয়ার অস্পষ্টভাবে দেখা গেল। ক্ষেত্র আর কালক্ষয় না করিয়া কাজে লাগিয়া গেল। টেবিলের সম্মুখে চেয়ারে বসিয়া সে দরাজ খুলিতে প্রবৃত্ত হইল। ডান ধারের দেরাজগুলি খোলা, কিন্তু বাঁ ধারের দেরাজের সম্মুখে একটা কবাট আছে, তাহার গায়ে চাবির ঘর। ক্ষেত্র সেই কবাটের গায়ে চাবি প্রবেশ করাইয়া সন্তর্পণে ঘুরাইল। কবাট খুলিয়া গেল। 4টি দেরাজ। নরেন উপরের দেরাজে আংটি রাখে। ক্ষেত্র দেরাজের ভিতর আলো না ফেলিয়াই তাহার ভিতর হাত ঢুকাইয়া দিল। কাগজপত্র ও পানের ডিবা তাহার হাতে ঠেকিল, কিন্তু আংটির পরিচিত ক্ষুদ্র কেসটি হাতে ঠেকিল না। তখন সে দেরাজের ভিতর আলো ফেলিয়া দেখিল আংটি নাই। আংটি নাই, কোথায় গেল? প্রথমটা ক্ষেত্র বুঝিতেই পারিল না। সে এতই স্থির যে এই অভাবনীয় ব্যাপারে যেন হতভম্ব হইয়া গেল। তারপর তাহার বুকের ভেতরটা দূর দূর করিয়া উঠিল। তবে কি? সে একবার ঘরের চারিপাশে চাহিল। টর্চটা ঘরের কোণে কোণে ফেলিয়া দেখিল, না, কেউ নাই। সে ভয় করিয়াছিল নরেন তাহাকে ধরিবার ফাঁদ পাতিয়াছে। তাহা নয়, হয়তো আংটিটা দ্বিতীয় দেরাজে আছে। মেঝেই হাঁটু গাড়িয়া বসিয়া ক্ষেত্র দ্বিতীয় দেরাজ খুলিল। একেবারে শূন্য, তাহাতে একটা আলপিন পর্যন্ত নাই। তৃতীয় দেরাজ, সেটাও শূন্য। চতুর্থ দেরাজেও তাই। ক্ষেত্রের কপালে ঘাম ফুটিয়া উঠিল। নাই, কিছু নাই। আংটি তো দূরের কথা, একটা পয়সা পর্যন্ত নাই। আলো নিবাইয়া অন্ধকার ঘরে ক্ষেত্র কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। আবার তাহার বুক ধক ধক করিতে লাগিল। নরেন নিশ্চয়ই সন্দেহ করিয়াছিল, তাই তাহাকে ঠকাইবার জন্যে। কিন্তু না, নিশ্চয়ই আছে। হয়তো তাড়াতাড়িতে নরেন ডান দিকের খোলা দেরাজেই আংটি রাখিয়া গিয়াছে। ক্ষেত্র আবার আলো জ্বালিয়া ডান দিকের দেরাজগুলি খুঁজিতে লাগিল, কিন্তু কোনোটাতেই কিছু পাইল না। কতগুলো মদের বিজ্ঞাপন, স্ত্রীলোকের ছবি, গোটা কয়েক অশ্লীল বিলাতি উপন্যাস। এতক্ষণে ভূতের মতো একটা ভয় ক্ষেত্রকে চাপিয়া ধরিল। তাহার মনে হইল এই শূন্য বাড়িখানা তাহার চুরির ব্যর্থ প্রয়াস দেখিয়া নিঃশব্দে অট্টহাস্য করিতেছে। এই ঘরটা ক্রমশ সংকুচিত হইয়া তাহাকে চাপিয়া ধরিবার চেষ্টা করিতেছে। সে ধরা পড়িয়া গিয়াছে, আর পালাইতে পারিবে না। এই সময় দূরের কোনো গির্জায় ঢং ঢং করিয়া 12টা বাজিল। ঘড়ির আওয়াজ ক্ষেত্রের কানে বোমার আওয়াজের মতো লাগিল। 12টা! এতক্ষণ সে এখানে আছে। যদি কেহ আসিয়া পড়ে, নরেনই যদি ফিরিয়া আসে। ক্ষেত্র আর দাঁড়াইল না। দেরাজগুলি খোলাই পড়িয়া রহিল। সে জোরে নিঃশ্বাস ফেলিতে ফেলিতে ঘর হইতে বাহির হইয়া আসিল। তারপর বাড়ির বাহির হইয়া আসিল। বাড়ির বাহির হইয়া ভয়ার্ত চোখে একবার চারিদিকে তাকাইল। কাহাকেও দেখিতে পাইল না। পাড়া সুষুপ্ত। তখন স্খলিত হস্তে সদরে তালা বন্ধ করিয়া হন হন করিয়া চলিতে আরম্ভ করিল। তাহার বাসা যেদিকে, সে ঠিক তাহার উল্টা মুখে চলিয়াছে, তাহা সে জানিতে পারিল না। একটা সময় ক্ষেত্র নিজের বাসার সম্মুখে আসিয়া দাঁড়াইল। এতক্ষণে তাহার মাথা বেশ ঠান্ডা হইয়াছে। ভয় আর নাই। এমনকি অহেতুক ভয়ে দেরাজগুলো খোলা রাখিয়া পলাইয়া আসার জন্য সে
একটু লজ্জা বোধ করিতেছে, কিন্তু বিস্ময়ে তাহার কিছুতেই ঘুচিতেছে না। নরেন কি তাহাকে সন্দেহ করিয়াছিল? তাহাই বা কি করিয়া সম্ভব? নরেন আংটি পরিয়া বাহির হয় নাই, ইহা সে সচক্ষে ভালো করিয়া দেখিয়াছে। তবে আংটিটা গেল কোথায়? ক্ষেত্র নিজের সিঁড়ির দরজায় কড়া নাড়িল। তাহার উপরে উঠিবার সিঁড়ি স্বতন্ত্র, তলার বাসিন্দার সহিত কোনো সংযোগ নাই। তাই প্রতিবেশীকে না জাগাইয়া রাত্রে যখন ইচ্ছা সে বাড়ি ফিরিতে পারে। কিছুক্ষণ পরে চপলা আসিয়া দরজা খুলিয়া দিল। ক্ষেত্র কোনো কথা না বলিয়া উপরে উঠিয়া গেল। চপলা সিঁড়ির দরজা বন্ধ করিয়া দিয়া শয়নঘরে আসিল। তারপর বাং নিষ্পত্তি না করিয়া শুইয়া পড়িল। ক্ষেত্র জামা খুলিতে খুলিতে ভাবিতেছিল, চপলা জিজ্ঞাসা করিলে কি উত্তর দেবে? কিন্তু চপলা যখন কোনো প্রশ্ন করিল না, তখন সমস্ত কথা বলিবার জন্যে তাহার নিজেরই মন উসখুস করিতে লাগিল। মুখে চুকে জল দিয়া আলোটা কমাইয়া দিতে দিতে সে বলিল, আজ ভারী আশ্চর্য হল, ঘুমলে নাকি? ব্যর্থতার কুণ্ঠায় তাহার স্বর নিস্তেজ। চপলা উত্তর দিল, না। কেবল গলায় একটা শব্দ করিল মাত্র। ক্ষেত্র বিছানায় প্রবেশ করিয়া দেখিল, চপলা চিত হইয়া শুইয়া আছে, তাহার ডান হাতটা চোখের উপর রাখা। অল্প আলোয় চপলার মুখ ভালো দেখা গেল না। আংটিটা পেলুম না, বুঝলে? চপলার নিকট হইতে কোনো সাড়া আসিল না। সে ঘুমাইয়াছে কিনা দেখিবার জন্য ক্ষেত্র তাহার কাছে মুখ লইয়া গেল। জেগে আছো না ঘুমলে? চপলার মুখের উপর হাতটা একটু নড়িল। সঙ্গে সঙ্গে তাহার আঙুলের উপর আলো ঝিকমিক করিয়া উঠিল। ক্ষেত্র সূচিবিদ্ধের মতো বিছানায় উঠিয়া বসিল। চপলার হাতখানা টানিয়া নিজের চোখের সম্মুখে আনিয়া বিকৃত চাপা গলায় বলিয়া উঠিল, আংটি? এ আংটি তুমি কোথায় পেলে? তুমি কোথায় পেলে? বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প আংটি। গল্প পাঠে আপনাদের সঙ্গে ছিলাম আমি কামরুজ্জামান জিপু। বন্ধুরা, এরকম আরো গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো গল্প কিংবা উপন্যাস নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট ইম্পর্টেন্টলি, কহ গল্পের সঙ্গেই থাকবেন।